শাসক দলের মুখপাত্ররা এবার সরাসরি আরজি করের নির্যাতিতার পরিবারকে আক্রমণ করছেন। কুণাল ঘোষ বলছেন যে চক্রান্তকারীদের মুখপাত্র নির্যাতিতার বাবা মাকে। ব্যাপারটা হচ্ছে, প্রথম যখন আন্দোলন আমরা রাস্তায় নেমে তীব্রতর আন্দোলন একটা ছিল, তখন কিন্তু তৃণমূলের কিছু মুখপাত্র বা কিছু নেতারা বলো, তাদের একটু চক্ষু লজ্জা ছিল বলে তারা একটু আড়ালে আবডালে একটু লুকিয়ে পড়েছিলেন, মন্তব্য করছিলেন। কুণাল ঘোষ একমাত্র ব্যক্তি যিনি সমানেই বলে গেছেন, কিন্তু ডিফারেন্সটা এটাই, প্রথম যখন উনি বলতেন তখন উনি রাজনৈতিক দলগুলোর এগেনস্টে বলতেন। উনি ওই চিকিৎসক যারা আন্দোলন করছেন, সে কিঞ্জল বলো কিংবা দেবাশিস বলো, ওদের আক্রমণ করতেন। কিন্তু এখন প্রবলেমটা হচ্ছে, যে পরিবার সর্বস্ব হারিয়ে ফেলেছে, এখন সেই পরিবারকে এখন টেনে নিয়ে ওদের গায়ে কালি ছেটানোর চেষ্টা করছেন। আমি দেখলাম টিভিতে সেদিন বলল যে ওনাদের মা বাবার চোখের কোনো কান্না দেখেননি, কখনো কোনো কান্না দেখেননি। আমি তো ব্যক্তিগতভাবে মনে করি ওনার মা বাবার ছবি তো ম্যাক্সিমাম টাইমে ব্লার দেখি আমরা, তাই চোখের জল আছে কি নেই বা ওই বুক ফাটা বেদনাগুলো, সেগুলো আমরা কিভাবে টিভির মাধ্যমে বুঝবো আমি জানি না। একটা পরিবার যে সব কিছু হারিয়ে ফেলেছে, ওটা শুধু পরিবারই বোঝে। আমি জীবনে একটা ফিলোসফিতে বিশ্বাস করি যে আমি যখন জন্মেছিলাম তখন আমি কাঁদছিলাম, বাকি সবাই হাসছিল, এবং আমি যখন মারা যাব তখন আমি যেন হাসি, আর বাকি সবাই যারা শ্রদ্ধা করেন বা আমাকে দেখেন তারা যেন কান্নাকাটি করেন। কিন্তু কুণাল ঘোষ এমন একটা মানুষ, আমার বিশ্বাস ইনি যখন মারা যাবেন, আমি চাই ভগবান ওনাকে অনেক দিন জীবিত রাখুক, কিন্তু একদিন না একদিন তো ওনাকে চলে যেতে হবে। উনি যখন চলে যাবেন না, তখন দেখবে গোটা দুনিয়া হাসছে। মানে আজকের এই কথাগুলো ওনার শোনার পরে আমার মনে হয় গোটা দুনিয়া হাসবে, ইভেন কি ওনার পরিবারও হাসবে। একটা পরিবার এত কিছু হারানোর পরেও তার একটা বুক ফাটা বেদনা, তার চোখের জল, এইভাবে যদি ক্রিটিসাইজ করেন একটা মানুষ, মানে উনি কি চান? মানে একটা পরিবার তার মেয়েকে হারিয়ে ফেলেছে, তো একটা খুবই লজ্জার রাজনৈতিক স্তরটাকে কোথায় নামিয়ে দিয়েছে। এই রাজনৈতিক স্তরটা বামেদের আমলে এই ছিল না। তখন পলিসি নিয়ে আমরা ডিসকাস করতাম, আমরা গভর্নমেন্টাল ইস্যু নিয়ে ডিসকাস করতাম। এই রাজনৈতিক স্তরগুলো এমন একটা জায়গায় নেমে এসছে। কুণাল ঘোষ কী মনে করছেন? মানে আমি তো মনে করি একটা পরিবার এত কিছু হারানোর পরেও নিজের মেয়ের যাতে ও আইনটা সুবিচারটা পায়, সেজন্য ওরা লড়ে যাচ্ছে, মানে রাস্তায় থেকে লড়ে যাচ্ছেন দিনের পর দিন, যত রকম সম্ভবভাবে মেয়েকে বিচার দেওয়া যায় লড়ে যাচ্ছেন। কুণাল ঘোষ কী এক্সপেক্ট করেন? উনি যখন জেলে ছিলেন, উনি যখন ওনার লড়াইটা করছিলেন, এই কুণাল ঘোষ, তখন উনি লড়াই করতে না পেরে ঘুমের ওষুধ খেয়ে মরে যাওয়ার চেষ্টা করেছিলেন, সুইসাইড করার অ্যাটেম্প্ট করেছিলেন এই কুণাল ঘোষ। উনি কি চান অভয়ার পরিবার, অভয়ার মা বাবা এই কাজটা করুক? ওনার মতো এরকম ভীরু পরিবার থেকে একজন কেউ এসে এই কাজটা করুক? এই কুণাল ঘোষের মন দেখো, অভয়ার পরিবারকে আমি দেখলাম কুণাল ঘোষের পরে ফিরহাদ হাকিম আক্রমণ করেছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে ফিরহাদ হাকিমের আক্রমণ করা ইখতিয়ার বহির্ভূত কথা বলছে নির্যাতিতার পরিবার। ফিরহাদ হাকিম যে মন্তব্যটা করেছেন, সেটা আমি রাজনৈতিকভাবে ফিরহাদ হাকিমকে ফিরে দিতে পারি, কিন্তু কুণাল ঘোষ যে মন্তব্য করেছেন, এতটা পার্সোনাল অ্যাটাক, একটা পরিবার মানে নৃশংসভাবে খুন হলো, মানে এটা তো একটা রাষ্ট্রীয় খুন, এটা তো কোনো রেপ তো পশ্চিমবঙ্গে সরকারের অধীনস্থ কর্মরত অবস্থায় ছিল। ভারতবর্ষে বলো, রেপ হামেশাই হচ্ছে, এটা বলতেও খারাপ লাগে, কিন্তু এটাই সত্যি যে রেপ হচ্ছে। কিন্তু এটা সরকারি একটা প্রতিষ্ঠানে একজন রাজ্য সরকারের আন্ডারে কাজ করা একটা মেয়ে, তার প্রতি এরকম একটা অবিচার হলো, সেখানে একটা মা বাবা কীভাবে রিয়াকশান দেবেন সেটাও কুণাল ঘোষ ঠিক করে দেবেন। যাই হোক, কুণাল ঘোষের প্রসঙ্গ থেকে ফিরহাদ হাকিম যেমন বলছিলেন, আমি জানি না এক্স্যাক্টলি নির্যাতিতার পরিবার রাজনীতি করছে বলছেন, এটা ফিরহাদ হাকিম বলেছেন, এবং বলেছেন নাকি এখতিয়ার বহির্ভূত। আচ্ছা, এইটা যদি এখতিয়ার বহির্ভূত হয়, যখন ডেড বডিটাকে পোড়ানোর চেষ্টা করা হলো মা বাবাকে না জানিয়ে, সেটা কোন এখতিয়ারের মধ্যে পড়েছিল? যখন প্রমাণ লোপাট করা হলো, বাথরুম ভাঙা হলো সেমিনার রুমের পাশে, কোন এখতিয়ারের আন্ডারে মুখ্যমন্ত্রী তার পুলিশকে দিয়ে কাজটা করিয়েছিলেন? কোন এখতিয়ারের মধ্যে পুলিশকে দিয়ে ডেড বডিটা পোড়ানো হলো? কোন এখতিয়ারের মধ্যে এই মুখ্যমন্ত্রী কিছু সুপার নিউমেরিক্যাল পোস্ট তৈরি করে ছাত্রদের, অযোগ্য যারা পরীক্ষার্থী, তাদেরকে চাকরি দেওয়া হলো? কোন এখতিয়ারের মধ্যে থেকে কাজগুলো করেছে? নির্যাতিতার পরিবার মানে বাবা মা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলতেই কি মানে শাসক মহল এইভাবে নির্যাতিতার পরিবারের এগেনস্টে খেপে উঠলো, কি মনে করো? একদমই তাই। মানে আর অভয়ার পরিবারের থেকে এটা তো একটা নৈতিকভাবে তাদের যদি মনে হয়ে থাকে যে মুখ্যমন্ত্রী ব্যর্থ, এবং এটা শুধু অভয়ার পরিবার নয়, এটা সাধারণ মানুষ যারা সেদিন পথে নেমে আন্দোলন করেছিলেন, যারা আজও করে যাচ্ছেন, তারা প্রত্যেকেই মনে করেন যে মুখ্যমন্ত্রী ব্যর্থ। তার অনেকগুলো কারণ আছে, সেই কারণে আমি স্পেসিফিক আবার যাচ্ছি না, ওটা অনেক মানুষই জানেন। সেই কারণে যদি মুখ্যমন্ত্রীকে বলে থাকেন, কারণ মুখ্যমন্ত্রী আমরা দেখছি যে
সন্দীপ ঘোষ না কে আছে, সন্দীপ ঘোষ বলে যে ব্যক্তিটি, প্রাক্তন অধ্যক্ষ, ঘটনার পরের দিন যাকে অন্য কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ আবার করে দিতে পারেন, সেই মুখ্যমন্ত্রীর কাজ নিয়ে আমরা সন্দেহ করব, 100 বার করব। সেই জায়গা থেকে মানবিক দিক দিয়ে যদি ওনার মা বাবা মনে করেছেন পদত্যাগ করানো উচিত। এবং সঞ্জয় রায়ের তো সাজা হলো, সন্দীপ ঘোষ, টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল যারা তথ্যপ্রমাণ লোপাটে অভিযুক্ত গ্রেপ্তারও হলেন, তাদের কি হবে? এই প্রশ্নটা তুলছে, যাদের তোলার তারা তুলছে, কিন্তু এই প্রশ্নটা এই মোমেন্টে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে করব না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাজার বিরোধী, কিন্তু আমার ব্যাপার হচ্ছে এখন এই কেসটা তো মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তার পুলিশের হাতে তদন্ত নেই, তদন্ত আছে সিবিআইয়ের উপরে। এখন পুরোটাই যা প্রমাণ করার দায়িত্ব সবটা সিবিআইকে করতে হবে। সিবিআই কিছু করেনি বলে, মানে রায়েও সেটাই লেখা আছে, কলকাতা পুলিশ যেটা করেছিল সেটাই সিবিআই আদালতে পেশ করে। সেই জায়গাটি আমরা বারবার বলেছিলাম, এতদিন ধরে বলেছিলাম যে উপরে মোদির হাত যতদিন দিদির মাথায় থাকবে ততদিন এই সন্দীপ ঘোষ বলো কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কোনো ক্রাইম করে যাক, দিনের পর দিন যে কোনো ক্রাইম করে যাক, তারপরে ওরা জেলে ওদেরকে ঢোকানো হবে না, ওরা ঢুকবে না কোনো দিন। দেখো পশ্চিমবঙ্গ পুলিশ কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাচ্ছে তার একটা কারণ মানা যায়, যেটা অন্যায় রাজনৈতিকভাবে একটা কারণ সবাই বোঝে যে শাসক দল পুলিশ একটা বাঁচানোর চেষ্টা করবে, কিন্তু বলছি মোদির সিবিআই কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন কেসে বাঁচিয়ে যাচ্ছে দিনের পর দিন? সেটা আরজিকর বলো, শিক্ষা দুর্নীতি বলো, খাদ্য দুর্নীতি বলো, কয়লা চুরি বলো, গরু বালি সব কিছু নিয়ে বলো, ইভেন আবাস দুর্নীতিতেও হয়েছে। প্রত্যেকটা কেসে কেন মোদির পুলিশ কিংবা মোদির সিবিআই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়ে যাচ্ছে, এর উত্তর তো বিজেপির লোকেদেরকে দিতে হবে। পুলিশ ব্যর্থ হলে, সিআইডি ব্যর্থ হলে যদি আমরা মমতাকে কোশ্চেন করতে পারি, মমতাকে নিয়ে রাস্তায় নামতে পারি মমতার বিরুদ্ধে, তাহলে আজকে সেই বিজেপির যারা প্রতিনিধি আছে, বিজেপির শুভেন্দু অধিকারীরা, তারা কেন রাস্তায় নেমে মোদির বিরুদ্ধে আন্দোলন করছে না? যে মোদি সেটিং কেন করে রেখেছেন? আমরা এখানে দিনের পর দিন শিরা ফাটিয়ে চিৎকার করে রাস্তায় গড়াগড়ি খাবো, আর আপনি উপরে বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মধু খাবেন, সেটা দিনের পর দিন কেন মেনে নেবে পশ্চিমবঙ্গের মানুষ? এই জায়গাগুলো থেকে খারাপ লাগে, এবং এটা আমি বলতেও খারাপ লাগছে, এটা কিন্তু এটাই সত্যি যে যতদিন এই দুটো সরকার একসাথে থাকবে, একজন কেন্দ্রীয় আর একজন রাজ্যে, এর বিচার পাওয়া সম্ভব নয়। মানে কোনো অন্যায়ের এটা অভয়ার পরিবার, এটা হয়তো ওদের জন্য যদি শোনেন হয়তো খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তব যে কোনো দিন বিচার পাবে না। আজ 6 মাসের কাছাকাছি হতে যায়, আমি কে দোষী কে না দোষী ওগুলো বাদ দিলাম, এখনও আসেনি, হয়তো সময় লাগে, আমি মেনে নেব, কিন্তু কি হয়েছিল সেদিন রাত্রে এইটা জানতে সাধারণ মানুষের 6 মাস হয়ে গেল, এখনও আমরা জানি না যে সেদিন রাত্রে ঠিক কী ঘটেছিল, কী কারণে একটা মেয়ে মারা গেল। এই ঘটনা আমরা আজ অবধি জানতে পারলাম না। কে কে জড়িত ছিল, মানে কে মেন ঘটনার সময় জড়িত ছিল সেটা অন্য ব্যাপার, তারপরে কারা কারা এই ক্রাইমটাকে, এই ক্রাইম সিনকে লোপাট করার চেষ্টা করেছিল তার বিভিন্ন প্রমাণ, সেটা সঞ্জয় রায় বলো, প্রিজন ভ্যান থেকে এসে বলেছিল যে বিনীত গোয়েল তাকে চুপ করানোর চেষ্টা করেছিল, তারপরে আমি দোষী নই ইত্যাদি যে বলেছিল। আচ্ছা, সেই বিনীত গোয়েলকে একবার সিবিআই ডেকে প্রশ্ন করলো যে আপনি কি সত্যি করে ওনাকে চুপ করতে বলেছিলেন, ওনাকে ধামাচাপা দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন? কিংবা এই যে ইন্দিরা মুখার্জি বলে যে ইন্দিরা মুখার্জি নর্থ ডিসি, খুব সম্ভবত নর্থ বা সেন্ট্রাল ডিসি, আমার ঠিক মনে নেই, উনি যখন টিভিতে এসে বললেন যে অভিক দে নামক লোকটি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, এত বড় একটা মিথ্যাচার টিভিতে বসে পশ্চিমবঙ্গ সরকারের একজন আইপিএস অফিসার করছেন, কেন ওই মিথ্যাচারটা করেছিলেন একবার সিবিআই এসে প্রশ্ন করেনি? কেন সেদিন তাড়াতাড়ি তড়িঘড়ি করে দেহটাকে পোড়ানো হলো, কার নির্দেশে পোড়ানো হলো? এর প্রশ্নের উত্তরগুলো তো অন্তত আমরা না পাই, সাধারণ মানুষ না পাক, অন্তত ওই অভয়ার পরিবার, ওই মা বাবাটা তো পাওয়ার যোগ্যতা আছে বলে আমার মনে হয়। ওনারা তো অন্তত এইটুকু দাবি করতে পারেন। এরপরে আর আমাদের আর কী আশা রাখবো? যখন রাস্তায় শিক্ষকরা চোখের জলে গড়াগড়ি খায়, যখন এই রাজ্যে ডাক্তাররা তাদেরকে এইভাবে চলে যেতে হয় একটা নৃশংস ঘটনার পরে, যেখানে একদিনের একটা প্রসূতি তার সন্তানকে আমরা হারিয়ে ফেলি, সে রাজ্যে আর কি দেখার আমাদের বাকি আছে?